This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদেরকে বাঁচা হয়, আমাদেরকে এখানে আশ্রয় দেওয়া, না হলে আমাদেরকে গুলি করে মেরে ফেলো গো শোনা। কোনো রকমে এক কাপড় পরে যেভাবে ছিলাম, ভাত রান্না করছি ওভাবেই পালিয়ে এসেছি মান সম্মান নিয়ে। বাড়িতেও আসছিল, আমাকেও টানা হিসড়ে করেছিল। সুস্থ কেন, এই দেখো মানুষের হুমকি, ভয়, আতঙ্কাত অসুস্থ হয়ে পড়েছে। আপনার কি আমার নাতিন হয়। তো হাসিনা চলে যাওয়ার পর থেকে সেই 2 রাত্রি হলো আমাদের বাড়ির পাশে বাজারে আগুন ধরে দিচ্ছে, 22-23টা দোকানপাট পুলে সব লুটপাট করেছে ওরা, জামাতে ইসলামের ওরা লোক। আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসেছি, আমরা লোকের মাধ্যমে, দালালের মাধ্যমে আমরা চলে আসেছি। মালদার বাচাবাড়ির ওই বাংলাদেশি কলোনির থেকে আজ যারা আপনাদের এই মুখোমুখি হলেন তারা নাটোরের, কিন্তু তারা কেউ বনলতা সেন নন। তারা নাটোরের বাসিন্দা ছিলেন, কারণ এখন আর তারা নাটোরে নেই। নাটোর ছেড়ে ভারতে ঢুকে পড়েছেন এবং ভারতের বাসিন্দা হতে চাইছেন। নিজেরাই তো স্বীকার করলেন তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন। ওই রান্না করা ভাত হাঁড়িতে রেখে এক কাপড়ে যে অবস্থায় ছিলেন, ছেলে মেয়ের হাত ধরে এপারে এসছেন। নিজেরাই স্বীকার করেছেন তাদের ভিসা নেই, পাসপোর্ট নেই, তারা অবৈধ অনুপ্রবেশকারী। টাকা পয়সা দিয়ে দালাল ধরে কোনো ক্রমে তারা বাংলাদেশ থেকে এসছেন, আর নিজেরাই বলছেন এই বাংলাদেশে থাকা যায় না। ওই যে লেখাটা দেখলেন, বাংলাদেশ, সত্যিই তাই, ওটা দেশ নেই, দেশে ভর্তি হয়ে গেছে। কোন বাংলাদেশ? গত 1.5 বছরে যে বাংলাদেশকে তিল তিল করে গড়ে তুলেছেন মোহাম্মদ ইউনূস। আবার ভুল হলো, ইউনূস কিছু গড়ার লোক নন, তিনি তিল তিল করে বাংলাদেশকে ভাঙতে এসছেন। সেই জন্য এই 24-25-এ এসে বাংলাদেশ থেকে অবৈধভাবে সে দেশের সংখ্যালঘুরা, হিন্দুরা এদেশে আসছেন, এদেশের নাগরিকত্ব চাইছেন এবং বলছেন হয় আশ্রয়, না হয় মৃত্যু। হয়তো গীতার বাণী তাদের মনে পড়ে গেছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শুনলেন তো, নাটোর থেকে এক কাপড়ে ভারতে আসা মহিলারা বলছেন হয় ভারত আশ্রয় দিক, নালে গুলি করে মেরে ফেলুক। কিন্তু তারা জানেন মৃত্যুটা ওপাশে থাকলে নিশ্চিত ছিল। এদেশে থাকতে না পারলে ওপাশে ফিরলে মরতে হবেই। তাই যদি মরতে হয় এদেশে মরতে চান, মানে বুঝতে পারছেন, বাংলাদেশ আজ তার মানে একটা মৃত্যু উপত্যকা। আর তাকে মৃত্যু উপত্যকা বানালো কে? শান্তির নোবেলজয়ী, অশান্তির কারিগর মোহাম্মদ ইউনূস। ওই মৃত্যু উপত্যকার নামই এখন বাংলাদেশ। এটা তো হাতে গরম প্রমাণ দিচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী। 1905 সাল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছে তখন, আর রবীন্দ্রনাথ গিরিডিতে। তখনই এই গানটা লেখেন, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, কি অপরূপ রূপে বাহির হলে জননী। দেখুন, মা কি ছিলেন আর কি হইলেন সেটা আমরা জানি। বাংলাদেশের হৃদয় থেকে জননী যে এই রূপে বাইরে আসবেন সেটাও আমরা জানতাম, কারণ গত 1 বছর ধরে তাকিয়ে দেখুন, ধাপে ধাপে কত কিছু খবর আপনাদের সামনে তুলে ধরেছি, এবং প্রত্যেকটা খবর আগের থেকে একটু আলাদা, কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছিল সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং এই সর্বনাশটা ছিল মৌলবাদী একটা পরিস্থিতি, যেখানে গণতন্ত্রের কোনো জায়গা নেই। বাংলাদেশের অনেক মানুষ একটা সময় খুব রাগ করেছিলেন, কারণ ভারতীয় সংবাদ মাধ্যম তাদের নাকি খুব খারাপভাবে দেখাচ্ছিল। খুব শান্তি চারপাশে, শান্তি তো শ্মশানেও থাকে, ভুলে গেছিলেন তারা। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে তো ওখানে কোনো ভারত নেই,
তাহলে এখানে যে ঘটনাগুলো ঘটছে, যে আগুনগুলো জ্বলছে, ওগুলো কেন জ্বলছে? কারা জ্বালাচ্ছে? জ্বলছে বাংলাদেশি, জ্বালাচ্ছে বাংলাদেশি। সুতরাং বললাম তো, এই রূপটা নিয়ে যে মা সর্বনাশা রূপ নিয়ে যে ওই বাংলাদেশের হৃদয় থেকে বেরিয়ে আসবেন, সেটা আমরা জানতাম, শুধু অপেক্ষা ছিল, জানেন তো। অবশেষে সেটা ঘটল গতকাল। ওই বাংলাদেশের হাসিনা বিরোধী নেতা হাদি তার মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো পরপর ঘটেছে এবং ঘটে চলেছে, এবং সে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই যেভাবে তার প্রেক্ষাপটটা প্রস্তুত করা হচ্ছিল, এবং তাতে যেটা মনে হচ্ছিল যে এটাই ঘটবে এবং সেটাই ঘটল, তাতে মনে হচ্ছে কি জানেন, ওই রবীন্দ্রনাথ, নজরুল, হাসান শেখ, লালন সাই মোড়ে বেঁচেছেন। তারা যদি বেঁচে থাকতেন এবং এই বাংলাদেশকে দেখতেন, তাহলে নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে প্রবল কষ্ট পেতেন, লজ্জিত হতে পারতেন না। আমি জানি, কারণ একটা অসম্ভব ভালোবাসা ভেতরে ভেতরে তো রয়েছে। লজ্জাটা সবসময় একটা পর্যায় পর্যন্ত হয়, যখন মনে হয় যে এখান থেকে অন্তত একটা অনুশোচনার মাধ্যমে ফিরে আসার একটা সম্ভাবনা আছে। এ বাংলার ফিরে আসার কোনো রাস্তা নেই, তাই কষ্ট পেতেন তারা। অবশ্য এই যে বাংলাদেশকে এখন সারা দুনিয়া দেখছে, সেই বাংলাদেশ কতটা বাঙালির আর কতটা আমেরিকার আর কতটা পাকিস্তানের, সেটা নিয়েও তো সংশয় আছে। কেন বলছি ভেবে দেখুন, বছর দেড়েক হলো বাংলাদেশ নামটাতেই তো শুধু বাংলা রয়ে গেছে, কিন্তু বাংলার যেটা আসল জিনিস, বাঙালির কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস কিচ্ছু নেই। একটা সময় পর্যন্ত অনেক মানুষ বলতেন যখন তারা রেজওয়ানা চৌধুরী, বন্যার গান শুনতেন, যখন ও দেশের একের পর এক শিল্পী তারা রবীন্দ্রসঙ্গীতে মগ্ন হতেন, যখন ওখানে বাংলা ভাষা নিয়ে প্রচুর কাজকর্ম হতো, এখানকার অনেক বাঙালির মনে সংশয় তৈরি হতো, আমরা বাংলাটাকে ধরে রেখেছি না, ওরা আমাদের থেকে বাংলাকে ধরে রাখায়, ধারণ করে রাখায় আরও এগিয়ে গেছে। একটা তুলনা ছিল, আজকে নেই। আজকে আমরা এককভাবে ট্র্যাকে দৌড়চ্ছি, আমরা জিতে গেছি, এটা ভাবতে পারি, কিন্তু বিশ্বাস করো এটা ভাবতে এতটুকু ভালো লাগছে না। বাংলাদেশ রবীন্দ্রনাথের নামাঙ্কিত মিউজিয়াম যেদিন ভেঙেছিল, সেই দিন থেকে আমরা বুঝতে পারছিলাম ওরা ওই নামটার থেকে বাংলাটাকে মুছে ফেলতে চায়। নজরুলের নামে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ভেঙেছিল, তখন বুঝেছিলাম নজরুলের যে সম্প্রীতির বার্তা, সেটাকে ওরা মুছে ফেলতে চায়। তারপর দেখলাম লালনের নামে মেলা বন্ধ করেছে, লালনের যারা উত্তরসূরি, সেই বাউল ফকিরদের ধরে ধরে জবাই করার ফতেয়া দিয়েছে। তখন বুঝেছিলাম এই বাংলাদেশ আর মুক্ত মোনাদের নয়, এই বাংলাদেশ এখন মৌলবাদীদের। আর তারপর গতকাল ঢাকায় বাংলাদেশের কফিনে বোধহয় শেষ পেরেকটা পোতা হয়ে গেছে। গতকাল প্রায় একযোগে বাংলাদেশের দুটো প্রথম সারির সংবাদপত্রের অফিসে হামলা হয়েছে, এক সাংবাদিককে গুলি করে খুন করা হয়েছে, এবং প্রায় একই সময় সংস্কৃতি চর্চার কেন্দ্র ছায়ানটের দফতর, রাজশাহী, চট্টগ্রামে ভারতীয় দূতাবাস সব আক্রান্ত হয়েছে। আর কি হচ্ছে জানেন? ভয়ঙ্কর খারাপ লাগছে দেখতে বলতে, কিন্তু বাস্তবটা তো দেখিয়ে দিয়েছে যে ওখানে এই মুহূর্তে কি চলছে। ময়মনসিংহে ওখানে সংখ্যালঘু হিন্দু দীপু দাসকে পিটিয়ে আধমরা করে গাছে ঝুলিয়ে আগুনে ঝলসে মারা হয়েছে। কত দূর নেমে গেলে মানুষ সেই পুরনো অবস্থায় ফিরে যেতে পারে বলুন তো? ভারতীয় দূতাবাসে হামলাটা নয় ভারতের ওপর রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু অন্য জায়গাগুলো সেখানে আঘাত কেন? কোনোটাই তো ভারতের সম্পত্তি নয়, এরা কেউ ভারতের কথা বলে না। দীপু বাংলাদেশের সন্তান। ওই সংবাদ মাধ্যমগুলো, ওগুলো তো বাংলাদেশি সংবাদ মাধ্যম, ভারতীয় সংবাদ মাধ্যম তো নয়। প্রথম আলো, ডেইলি স্টার, এরা সবাই বাংলাদেশের সংবাদ মাধ্যম। এই ডেইলি স্টার জানেন, এর অন্যতম কর্মকর্তা তিনি
ও দেশের লেফটেন্যান্ট এক জেনারেল ছিলেন একটা সময়, এবং শোনা যায় যে হাসিনার ওদেশ থেকে এই যে অপসারণ, তার পেছনে ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে তাকেও বা তার গণমাধ্যমকেও এইভাবে কেন জ্বলতে হলো? জ্বলতে হলো কারণ এটার মধ্যে একটা সুদূর প্রসারী চক্রান্ত চলছে। সেই চক্রান্ত বাংলাদেশেও গণতন্ত্রকে দেখতে চায় না। কি দেখতে চায়? মৌলবাদ। কোন মৌলবাদ? যে মৌলবাদ পাকিস্তান চায়, যে মৌলবাদ আমেরিকা চায়। তাহলে এই বিভিন্ন দেশের মতামত এবং ইচ্ছাকে মর্যাদা দিতে গিয়ে জ্বলছে কে? বাংলাদেশ। বাংলাদেশ নিজেই নিজেকে পুড়িয়ে মারছে। সোজা কথায় বাংলাদেশ আত্মহত্যা করছে আজ। রবীন্দ্রনাথ নজরুল শুধু নয়, বাংলার লোকগীতি, সব ধরনের গান শেখানো হয় এবং এটা একটা বাংলাদেশের গৌরবময় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই গানের বিরুদ্ধে এদের রোষ, নাকি রবীন্দ্রনাথের বিরুদ্ধে এদের রাগ, সংবাদপত্রের বিরুদ্ধে রাগ। এখানে একটা শাসন ব্যবস্থা আছে, একটা সরকার আছে, সৈন্যবাহিনী আছে, পুলিশ আছে, তারা কি করছে? কি আবার করবে? এরা সব দেখছে, কারণ এরাই তো এই কাজগুলো করতে মদদ দিয়েছে। সে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখবে না, সরকার দেখছে। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া বিভিন্ন মানুষজন, এবং তারা সবাই বাংলাদেশি, তাদের চরম আর্তনাদ আছড়ে পড়ছে এই ছায়ানটের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক। এই ছায়ানটকে কেন্দ্র করে বহু মানুষ বাঁচতে শিখেছেন, মানসিক উত্তরণ ঘটেছে। তারা নিজেদের ছায়ানটের সঙ্গে সম্পৃক্ত করেছেন, আর সেই ছায়ানটকে এইভাবে লুণ্ঠিত হতে দেখে, ভুলুণ্ঠিত হতে দেখে, বিধ্বস্ত হতে দেখে এদের ভেতর থেকে যে আর্তনাদগুলো বেরিয়ে আসছে, সেই আর্তনাদগুলো বুঝিয়ে দিচ্ছে যে এই বাংলাদেশের মনন বলে আর কিছু নেই, এই বাংলাদেশের বিবেক বলে কিছু নেই, এই বাংলাদেশে মুক্তমনা প্রগতিশীল চিন্তাভাবনার আর কোনো জায়গা নেই। তাহলে কাদের জায়গা রয়েছে? যারা চরম ভারত বিরোধী, যারা মৌলবাদী, যারা সুস্থ চিন্তা করতে পারে না তাদের। এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটাই কি সত্যি? সেটার মধ্যেও আবার ভাগ নেই, আছে তো। এই যে চরম ভারত বিরোধী হাসিনার প্রবল নিন্দুক ওই ছাত্র আন্দোলনের নেতা, এই বাংলাদেশের নির্বাচনের প্রার্থী ওসমান হাদি, সে তো এই মানসিকতার সঙ্গে বেশ ম্যাচ করে গেছিল। তাহলে সেই হাদি গুলি খেলো কেন? মারা গেল কেন? কদিন আগে তাকে গুলি করেছিল দুষ্কৃতীরা, তারপর কাল তার মৃত্যু হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই যাবতীয় তাণ্ডব, হামলা, ভাঙচুর, বাংলাদেশের এই হামলাকারীরা বিশ্বাস করে হাদিকে হত্যার পেছনে হাসিনা আছেন, ভারত আছে। এটা তাদের বিশ্বাস করানো হয়েছে। কারণ এটা বিশ্বাস করার একটা সোজা সাপটা রাস্তা রয়েছে। ওই হাদি আমাদের উত্তর পূর্বের 7 রাজ্যকে আলাদা করে দেওয়ার আওয়াজ তুলতেন। এই আওয়াজটা কিন্তু তারপরে ওই বাংলাদেশের একটা খুব পছন্দের আওয়াজ। নিজেদের দেশে বসে অন্য দেশ সম্পর্কে বলা, যাওয়ার ক্ষমতা নেই, বলার ক্ষমতা তো আছে। এবার দেখুন, এই যে কুদৃষ্টি, বাংলাদেশের ইউনূস সহ অনেকেই তো ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে সেই কুদৃষ্টিটা দিয়েছেন। ফলে দৃষ্টি তো মিলে গেছে, দৃষ্টিভঙ্গিও মিলে গেছে। তাহলে হাদিকে ভারতের হাতে আক্রান্ত, এটা প্রচার করার একটা সুন্দর রাস্তা রয়েছে। কিন্তু মুশকিল কি জানেন? ভারতের বিরুদ্ধে কোনো প্রমাণই দিতে পারেনি ইউনূস প্রশাসন। আসলে হাদিকে তারা মেরেছে, হাদিকে তারা ব্যবহার করেছে। কারণ এটা লোককে বিশ্বাস করানো সোজা। হাদি যেহেতু 7 সিস্টার্স, ওই ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যকে আলাদা করার জিগির তুলেছিল, সেই রাগে ভারত মেরেছে। ব্যাস, চিল কান নিয়ে গেছে, তো সবাই চিলের পেছনে দৌড়চ্ছে। অথচ এটা দরকার পড়লো কেন সেটা ভাবছেন তো আপনারা? দেখুন, বাংলাদেশের মানুষের সঙ্গে দৃষ্টিভঙ্গি মিলে যাওয়ায় হাদির একটা আবেদন রয়েছে। এবার সেই তাদের মনের মানুষকে কেউ খুন করেছে এবং সেটা তাদের শত্রু দেশ, এটা যদি বুঝিয়ে দেওয়া হয়
মানুষ খুব সহজে উত্তেজিত হবে। তাহলে কি হবে? আরে বাংলাদেশের ভোট সামনে আসছে না, ভোট ঘোষণা হয়ে গেছে, তো তার আগে একটা চরম অস্থিরতা তৈরি হবে। অস্থিরতা তৈরি হলে কি হবে? মৌলবাদের জায়গা তৈরি হবে, শক্ত হবে। মৌলবাদ দাপটে চারপাশে রাজত্ব করলে কি হবে? গণতন্ত্র মানে কোথাও পা ফেলার জায়গা পাবে না। এটাই তো চায় এরা, ভারত বিরোধিতার জিগির তৈরি করতে এবং বিএনপিকে আটকাতে। কৌশলে হাদিকে ব্যবহার করেছেন মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে আছে জামাত, যে জামাতের ভয়ে নাটোর থেকে পালিয়ে আসা হিন্দুরা এই দেশে আশ্রয় চাইছেন। সেই জামাত বুঝে গেছে যে ভোটে বিএনপিকে হারানো মুশকিল। কেন? কারণ আওয়ামী লীগ ভোটে নেই, কিন্তু তাদের সমর্থকরা তো রয়ে গেছে। হয়তো বড় মাপের নেতা মন্ত্রী যারা যারা ছিলেন সরকারের, তারা কেউ নেই, কিন্তু নিচের স্তরে তো অনেক সমর্থক ছিলেন। বাংলাদেশ সব মানুষ মুক্তিযুদ্ধ ভুলে গেছেন, মুজিব ভুলে গেছেন, এরম তো নয়। ফলে তারা সবাই মনে মনে এখন চাইছিলেন যেখানে আওয়ামী লীগ ভোটে নেই সেখানে অন্তত বিএনপি জিতুক, কারণ এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তো বটে। রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে রাজনৈতিক পথে তার ভবিষ্যতে মোকাবিলা করা যায়, কিন্তু মৌলবাদের সাথে কোনো রকম মোকাবিলা চলে না। তারা বিরোধীদের পা ফেলারই জায়গাটা দেয় না। এবার এটা কিন্তু ওই মৌলবাদীরা বুঝে গেছিল যে আওয়ামী লীগের সমর্থকরাও বিএনপিকে সাপোর্ট করবে এবং বিএনপি যারা পছন্দ করেন না ওখানকার সেই সমস্ত মানুষজনও শুধু গণতন্ত্রের তাগিদে বিএনপিকে সমর্থন করবে। এই জোড়া সমর্থন এবং তার সাথে বিএনপির নিজস্ব জায়গা তো একটা রয়েছে, সব মিলিয়ে এই বিএনপি মোটামুটি নিশ্চিন্তে এই ভোটটা জিতে যেতে পারত। তাহলে এই হঠাৎ করে ভূঁইফোর ছাত্রনেতা, এই মৌলবাদী জামাত এবং অবশ্যই মোহাম্মদ ইউনূস, এদের কি হতো? দেখুন, এখনো পর্যন্ত যতই জুলাই আন্দোলনের রেস থাকুক, যতই সেই আন্দোলনের সঙ্গে জড়িতদের একাংশ ওই বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নামে দল গড়ুক, যতই জামাতের মতো মৌলবাদী সংগঠন ভোটে লড়ুক, বিএনপির মতো মূল স্রোতের আদ্যপন্ত রাজনৈতিক দলের সঙ্গে ভোটের লড়াইয়ে হেঁটে ওঠা কঠিন। এবং একবার সেটা যদি বিএনপি জিতে যায়, সেটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আস্তে আস্তে সমর্থন পেতে থাকবে। কারণ তারা নির্বাচিত সরকার হবে, তারা একটা রাজনৈতিক শক্তি হবে এবং তারা তো নিজেদের জায়গাটাও শক্ত করতে চাইবে। এবং সেটা করার জন্য তারা যে পরদিন ওই ভূঁইফোর নেতা আর জামাত শিবিরকে বুঝে নেবে না, সেটা কোনো গ্যারান্টি তো নেই। বিএনপি প্রধান খালেদা জিয়া গুরুতর অসুস্থ, কিন্তু তার ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরতে চলেছেন। এবার দেখুন, মায়ের চরম অসুস্থতার সময়ে একটা সহানুভূতির হাওয়া কাজ করতে থাকে, বা তারাই কি তার মধ্যে দলের নেতৃত্ব দিচ্ছেন। এতদিন বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছিলেন, এবার দেশে ফিরে নেতৃত্ব দেবেন। ফলে বাংলাদেশের শাসন ব্যবস্থা থেকে তাদের মৌলবাদী সমাজ পুরোটাই ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে, আর সেই ভয় থেকেই বাংলাদেশ নিজেই নিজের ক্ষতি করছে। এতে মৌলবাদের প্রচার হচ্ছে আর ভারতের সঙ্গে সম্পর্কটা আরও খারাপ হচ্ছে। এবার সেটা তো দুদল লোক চায়। তার মধ্যে একদল বাংলাদেশের চরম মূর্খ নির্বোধ যারা বিশ্বাস করে যে তারা যাবে আর ভারতের বিভিন্ন জায়গা ইচ্ছে মতো দখল করে নেবে, ভারত বসে বসে দেখবে। আর তারা বিশ্বাস করে যে তারা যখন ভারতকে আক্রমণ করবে তখন তাদের সহায় হবে পাকিস্তান। কোন পাকিস্তান? যাদের উচিত শিক্ষা দিতে ভারতকে সীমানাও ক্রস করতে হয়। আমি দেখছিলাম ওখানকার বিভিন্ন রিল টিল ছড়িয়ে পড়েছে, তো আলোচনা কিন্তু ওখানে বিরাটভাবে হচ্ছে। তো সে একটা আলোচনা চক্রে একজন বলছিলেন, ওরা কোনো ব্যাপার না, আমাদের সেনারা যাবে, এইবার গিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমরাও যুদ্ধে যাব। সঞ্চালক যিনি ছিলেন তিনি আর থাকতে না পেরে, এই সঞ্চালকও ওখানকারই, কিন্তু তিনি আর থাকতে না পেরে বলছিলেন, আরে আপনি যা বললেন 6 মিনিটের মধ্যে নাকি বাংলাদেশি সেনা রেডি হয়ে বেরিয়ে পড়বে, কিন্তু মুশকিল হচ্ছে ভারতের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো নাকি
3 মিনিটও সময় নেয় না ওই বিভিন্ন লক্ষ্যবস্তুকে গিয়ে আঘাত আনতে, তাহলে আপনার সেনারা তো ওই শিবির থেকে বেরোনোর আগেই মোটামুটি শহীদ হয়ে যাবে। এই তো হচ্ছে বাস্তব পরিস্থিতি। হয়তো মজার ছলে বলছি, কিন্তু বাস্তবটা তাই। ওখানকার যাদের বোধ বুদ্ধি আছে তারা সেটা জানেন। কিন্তু তারপরে এই ঘটনাগুলো ঘটছে কেন? কারণ পাকিস্তান পেছন থেকে লাফাচ্ছে এবং ওদের নাচাচ্ছে। এবং পাকিস্তান ওদের নাচাচ্ছে কেন? কারণ পাকিস্তান জানে নিজে হাত পুড়িয়ে তো লাভ নেই। ভারত তো ইতিমধ্যেই বলে রেখে দিয়েছে, অপারেশন সিঁদুর বাতিল হয়নি, থেমে যায়নি, স্থগিত রাখা আছে আপাতত। আবার বাঁদরামো করবে, উচিত শিক্ষা দেবে, কান ধরে দাঁড় করিয়ে রাখবে। সুতরাং নিজেদের আর বেইজ্জতির রাস্তায় নিয়ে যেতে চায়নি পাকিস্তান, তার বদলে এগিয়ে দিচ্ছে বাংলাদেশকে। এবার সেইটার জন্যেই পায়ে পা দিয়ে এই গণ্ডগোলগুলো করানো হচ্ছে। সেই জন্যই ভারতীয় হাই কমিশনকে নিশানা করা হচ্ছে। যদি সত্যি এদের ভারতের প্রতি অন্যরকম বিদ্বেষ থাকতো, যদি সত্যি বিশ্বাস করতো যে ভারতের সঙ্গে লড়ে নেবে, তাহলে সবার আগে ভারতের সীমান্তগুলো বন্ধ করার চেষ্টা করতো, যাতে এপার থেকে খাবার দাবার সব কিছু ওপাশে না যায়। তারপরে বুঝতে পারছেন, আসলে নিজেরা গাছেরও খাবে তলারও কুড়োবে, এই মানসিকতায় চলছে আজকের এই বাংলাদেশ। আর সেই জন্যই হাদির মৃত্যুর পর একসঙ্গে এতগুলো ঘটনার সমাপতন চলছে এবং আলটিমেটলি তারা প্রমাণ করে দিচ্ছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতের 7 সিস্টার, যেটা আজকে বাংলাদেশে তারই দল এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, সে যে বক্তব্যটা দিয়েছে, এটা ইউনূসের বক্তব্যেরই প্রতিধ্বনি। এটা ইউনূসের চিন্তা চেতনার, তার উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। শুনলেন তো, ইউনূসের উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। আসলে ইউনূসও সবাইকে, মানুষকে খেপিয়ে বেড়াচ্ছে। এবার এই খেপানোর জন্য এখন যে একটা ধরুন ছোটোখাটো বিস্ফোরণ হলো, আরও বড় বিস্ফোরণ হতে পারে। কেন হতে পারে জানেন? কারণ ইউনূস দীর্ঘদিন ধরে জবের থেকে ক্ষমতায় বসিয়েছেন, তারপর থেকে একটু একটু করে বারুদ জমাচ্ছিলেন। কিভাবে? খেয়াল করুন। গত বছরের জুলাই আন্দোলনের আগুনে হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল। নতুন বাংলাদেশের নাটকটা শুরু হয়েছিল সেখান থেকে। ইউনূস জানতেন যে আগুনের ছাই একদিন না একদিন ফিকে হবে। তখন লোকে তো দেখবে আসলে কাঠকয়লা হয়ে কারা পড়ে রয়েছে। আসলে বাংলাদেশের সত্তাটাই যে পুরে ছাই হয়ে গেছে, তখন তো লোকে বুঝতে পারবে যে নাভিকুণ্ডটা বেরোবে, সেটা যে বাংলাদেশের মননের, সংস্কৃতি, কৃষ্টির, স্বকীয়তার, সেটা তো মানুষজন বুঝতে পারবে। তখন তাকে পাল্টা তারা করবে না তো। সেই জন্য ইউনূস কী করলেন? তিনি জানতেন যে আগুন না জ্বললে তার মতো ব্যবসায়ী প্রয়োজন নেই বাংলাদেশে, তাই নতুন করে আগুন জ্বালতে হবে। এই কারণে গত 1 বছর ধরে বারুদ জমানো চলছিল। বারুদের মশলা কি কি? প্রথম মশলা হাসিনা বিরোধিতা, আর দ্বিতীয় মশলা ভারত বিদ্বেষ। এই কাঠকয়লা, সোডা সব মেশানো হয় না বাজির মশলা তৈরি করার জন্য, সেরকম তার সঙ্গে গন্ধকটা কি? হিন্দু বিরোধিতা, ধর্ম। মশলার শেষ ভাগে প্রথম দিকে ছিল বিএনপি, জামাত, ছাত্র ঐক্যমঞ্চের মতো একটা বিরাট রাজনৈতিক অক্ষশক্তি, যারা নিজেদের মধ্যে ক্ষমতার লোভে পরবর্তী ক্ষেত্রে খাওয়াখাই শুরু করেছিল। এবার তাতে উত্তাপটা তো আরও বেশি বেড়ে গেছে। এই গোটা মিশ্রণটা গত 1 বছর ধরে তৈরি করা হয়েছিল, যাতে নির্বাচন হোক বা না হোক ইউনূস থেকে যেতে পারে। ভেবেছিলেন নির্বাচন হবেই না, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক চাপের কারণে নির্বাচন করাতেই হচ্ছে। রাজনৈতিক চাপ, এটাই তার মধ্যে কোথাও গিয়ে একটা ভয় ধরিয়ে দিয়েছিল। রাজনৈতিকভাবে কোনো কিছু যদি আসে, তাহলে তো গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অন্তত একটা খড়কুটো হাতের সামনে চলে আসবে, সেটা তো হতে দেওয়া যাবে না। তাই এটাই মোক্ষম সময় ছিল বারুদের মধ্যে দেশলাইকার এটা ছুঁড়ে দেওয়া,
এবার দেশলাই কাঠি কে বুঝতে পারছেন? ঠিকই ধরেছেন, এই দেশলাই কাঠিটাই হলো শরীফ ওসমান হাদি, যার খুনকে কেন্দ্র করে এই ভারত বিদ্বেষটা তীব্র করার চেষ্টা চালানো হচ্ছে। এবং চেষ্টাটা যে কতটা অবাস্তব এবং ফাঁপা সেটাই আজ প্রমাণ করব বলে ঠিক করেছি আপনাদের সামনে। এই বাংলাদেশি ব্যবসায়ী ইউনুস এই হাদির মধ্যে একটা দেশলাই কাঠি দেখতে পেয়েছিলেন, তাই গত জুলাই আন্দোলন থেকে সযত্নে তাকে আগলে রেখেছিলেন যাতে সঠিক সময় শহীদ বানানো যায়। এই বলির পাঁঠা দেখেছেন, খাইয়ে দাইয়ে রাখা হয় যাতে ঠিক সময় বলি দেওয়া যায়। এ হচ্ছে তাই হাদি। তাই হাদির মূল এজেন্ডা কি ছিল? ভারত বিদ্বেষ এবং উগ্র মৌলবাদ। 1.5 বছর আগে ভারতের 7 সিস্টার দখলের দাগ দিয়েছে বললাম, তখনই কিন্তু ওই হাদি ইউনুসের নজরে পড়ে যান। ইউনুস বুঝতে পারেন যে এই হাদিকে দিয়ে কাজ হবে, আর এটাও জানতেন এই হাদি কিন্তু একটা সময় বিপদ হয়ে উঠতে পারে। কিভাবে? কারণ তার এই আলোচনাগুলো, তার যেই আহ্বান, তার যেই দাবি, তার যেই হুঙ্কার, এগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিয়ে নিচ্ছে, ফলে তিনি হিরো হয়ে উঠছেন। এবার হিরো হয়ে গেলে তো মুশকিল, সাধারণ মানুষের সমর্থন পেয়ে গেলে আবার কখন না কখন কীরকম প্রতিপক্ষ হয়ে ওঠে। কোনো মেগালোম্যানিয়াক তার প্রতিপক্ষ চান না, ফলে ইউনুস ওর মধ্যেও কিন্তু বিপদ দেখেছিলেন। তার মনে ছিল এক ঢিলে পাখি মারার জন্য, 2টো পাখি মারার জন্য এটাই হচ্ছে সেরা সময়। কিভাবে? হাদির ইনকিলাব মঞ্চের মূল অভিযোগটা কি ছিল জানেন? সাম্প্রতিককালে বাংলাদেশে ভোটাধিকার নেই, বাংলাদেশের নাগরিকদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ নেই। এবার এই ধরনের কথাবার্তা এগুলো তো ইউনুসের বিরুদ্ধে যাচ্ছিল। ওই যে বললাম চাপ তৈরি হচ্ছিল, তার মধ্যে এগুলোও জড়ছিল। এবার ইউনুসের আলালের ঘরের দুলাল সে ক্রমাগত ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছিল, এমনকি আসন্ন ভোটে ডাকাতে লড়বে বলেও ঘোষণা করেছিল। তাই জন্য হাদিকে মরতে হলো। হাদি খুনে তাহলে কার লাভ? প্রথম লাভ ইউনুসের, সাপও মরল, লাঠিও ভাঙলো না, উল্টে সেই সাপের মৃত্যুতে হাজার হাজার সাপ গর্ত থেকে বেরিয়ে এলো। এটাই তো তিনি চেয়েছিলেন। হ্যাঁ, একটা লাভ হতে পারতো বিএনপিরও, কিন্তু মুশকিল হচ্ছে বিএনপি ইউনুসের প্যাঁচে কোণঠাসা হয়ে পড়েছে। যখন তারা মনে করছিল যে এই বললাম আওয়ামী লীগের মানুষজন ও সমর্থকরাও একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপির পাশে হয়তো দাঁড়াবে এবং সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ তাদেরই বেছে নেবেন, সেই সময়টাতেই এমন একটা রাজনৈতিক চাল, এটা কিন্তু রাজনৈতিক চাল, কারণ বিএনপিকে আটকাতে গেলে তো রাজনৈতিকভাবেই আটকাতে হবে, সেই রাজনীতিটা করলো। জামাতের পাশাপাশি অরাজনৈতিক উগ্র মৌলবাদ সেটাকেও এমন একটা জায়গায় নিয়ে ফেললো তারা নিজেদের লক্ষ্যচ্যুত হয়ে গেল। লুঠোতরাজে নেমে পড়লো সবাই একসঙ্গে, বিএনপির মধ্যেও তো তার মানে ভাগ হয়ে গেল। এবার যারা এরকমভাবে মানে একটা ধ্বংসাত্মক উৎসবে মেতে উঠেছে, তাদের সবার লক্ষ্য এবং উপলক্ষ্যটা বুঝতে হবে। লক্ষ্য হলো ক্ষমতা, আর উপলক্ষ্য হলো ভারত বিদ্বেষ। বাংলাদেশের মৌলবাদ একটা জিনিস কিন্তু পরিষ্কার বুঝে গেছে, ক্ষমতার ভারত বিদ্বেষ ও দেশে একে অপরের পরিপূরক। যত একটা বাড়বে আর একটাও ঠিক একইভাবে সমানুপাতিক হারে বাড়বে। এই আক্রমণ আসলে ধারাবাহিকভাবে ইউনুস ক্ষমতা দখল করার পর থেকে যে আক্রমণগুলি হয়েছে বিভিন্ন পর্যায়ে তারই একটি অংশ হচ্ছে। যেগুলো সমস্ত ঘটনা কেন হচ্ছে, উসমান হাদি একটা ইস্যু, কিন্তু উসমান হাদিকে ঘিরে যে ঘটনাগুলো আমরা রাত্রিরে দেখলাম, তার আজ যদি ভারতের গায়ে লাগে, পার্শ্ববর্তী 4096 ইন্ডো বাংলা বর্ডার, তার আজ যদি ভারতের উপর পড়ে, আমার মনে হয় যে ওই নতুন যে পিপিলিকা যখন পাখা সেই আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ে, বাংলাদেশও বোধহয় সেই দিকেই যাচ্ছে। হ্যাঁ, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, ইউনুস পিপিলিকা হতে চাইছেন। এবার মুশকিল হলো পিপিলিকা একা চলতে পারে না, তাই হাদির মতো পিপিলিকা তৈরি করতে হয় ইউনুসকে। এই ওসমান হাদিকে ভরা বাজারে গুলি করেছে কে জানেন?
ফয়সাল করিম মাসুদ বলে একজন। এবার কে এই মাসুদ? একসময় আওয়ামী লীগের সদস্য ছিল, কিন্তু পরবর্তীতে ওই হাসিনা উৎখাতের বোড়ে হিসেবে কাজ করেছিল, মানে আরেক পিপিলিকা। হাদি খুনে বাকি পিপিলিকা কারা? আলমগীর, রুবেল, কবির। এদের পরিচয়? প্রত্যেকে ইউনুসপন্থী এবং ভারত বিদ্বেষী। এবার হাদির খুন আর খুনে অভিযুক্তদের চরিত্রগুলো পর পর মেলালেই একটা সস্তার চিত্রনাট্য ফুটে উঠবে। খেয়াল করে দেখুন, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনা, কেউই কিন্তু এই বাংলাদেশের এই আগুনটা আটকানোর চেষ্টা করছে না। কি করছে? আগুন জ্বলার পর, আগুন লাগার পর নেভাতে যাচ্ছে। কেন? কারণ এই পরিস্থিতিতে সেনা অভ্যুত্থানের রাস্তাটাও তো খোলা রাখা দরকার। মনে রাখবেন, ওই বাংলাদেশের ওই সেনাপ্রধান ওয়াকার নিজে একটা সময় জামাতের ছাত্রনেতা ছিলেন, তাই সেনা স্পিকটি নট হয়ে আছে। আর ওদিকে জামাতিরা চাইছে হয় ইউনুস থাকুক, নয় নিজেরাই ক্ষমতায় আসুক। সুষ্ঠু নির্বাচন হলে দুটোর কোনোটা সম্ভব নয়, তাই বিকল্প হিসেবে সেনার কাঠপুতুল হতেও তো রাজি আছেন ইউনুস। আর সেই কারণেই হাদিকে দেশলাই বানিয়ে মৌলবাদ এবং রাজনীতির বারুদে আগুন জ্বালানো হলো। মোদ্দা কথা হলো, গোটাটাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, যেটাকে আড়াল করতেই ওপারের জনগণকে ভারত বিদ্বেষের পট্টি পরানোর চেষ্টা চলছে। কিন্তু মজাটা কি জানেন? কুমিরের কান্না কাঁদতে গিয়ে ইউনুস বলে ফেলেছেন শহীদের ত্যাগকে তিনি শক্তিতে রূপান্তরিত করতে চান। প্রশ্ন হলো, এই শক্তিকে তিনি কোথায় ব্যবহার করতে চান? আমাদের একটা সাজেশনস আছে এক্ষেত্রে। আপনার শক্তি আপনি যেখানে খুশি ব্যবহার করুন, কিন্তু ভুলেও ভারতের বিরুদ্ধে ব্যবহারের ভাবনাটা মাথায় আনবেন না প্লিজ। ওই পাকিস্তান তারা অপারেশন সিঁদুরের সময় দেখেছিল কী হয়, ভারত অনায়াসে সীমান্ত না পেরিয়েও তাদের 100 কিলোমিটারের বেশি ভেতরে ঢুকে গিয়ে শিক্ষা দিয়ে এসছে। তার কিন্তু ভুলে যাওয়া উচিত না। মোহাম্মদ ইউনুস, ত্রিপুরার সীমান্ত থেকে ঢাকা কিন্তু 95 কিলোমিটারেরও কম। আচ্ছা, ওই ঢাকাতেই কুট্টিরা আছে না, তারাই তো ওরকম সময়, মানে এইটাই তো আদর্শ সময় এই ইউনুসের বক্তব্য শুনে তারাই তো এই সময় বলার কথা, আর কইয়েন না কর্তা, আমার গোড়াটাও হাসবো। মনে রাখবেন, জুলাই আন্দোলনের নেপথ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপুঞ্জ ছিল, সেটা স্বীকার করে নিয়েছিলেন তুর্ক। এবার তিনি কে? ভলকার তুর্ক, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার হাই কমিশনার। এমনকি ট্রাম্প আসার পর ইলন মাস্কের নেতৃত্বে যে তৈরি হয়েছিল একটা কমিটি, তার আর্থিক অনুদানও বাংলাদেশে গেছিল। মানে মূল ফান্ডটা আসছে আমেরিকা থেকে। এবার এই টাকাগুলো ঢুকছে কেন? উন্নতির জন্য। কি উন্নতি হচ্ছে? কিচ্ছু উন্নতি হয়নি। তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? ভারত বিরোধী শক্তি তৈরি করতে। তার কারণ ভারতের এই বারবারন্ত আমেরিকা ঠিক পছন্দ করতে পারছে না। খেয়াল করে দেখুন, এই আমেরিকায় বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে, সে সিরিয়া বলুন, সে প্যালেস্টাইন বলুন, সে ইরান বলুন, যেখানে যেখানে মুসলিমদের ওপর আক্রমণ হচ্ছে, মুসলিমদের ওপর মানে নিদারুণভাবে আঘাত আনা হচ্ছে, তার সব কটার পেছনে রয়েছে এই আমেরিকা। অথচ সেই আমেরিকাই আবার পাকিস্তানে মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে, আর তার সুবাদে থ্রু পাকিস্তান এই বাংলাদেশে এই মৌলবাদীদের তোল্লাই দিচ্ছে। বুঝতে পারলেন? এরা নিজেরাই তোলে, তারপর কার্যসিদ্ধি হয়ে গেলে নিজেরাই মারে। এই নির্বোধরা সেটা বোঝেও না। এই জন্যেই এই টাকাগুলো দেওয়া হচ্ছে। এই টাকাগুলো খরচ করে একের পর এক হাদি তৈরি করছেন ইউনুস। দীর্ঘদিন বিদেশে ছিলেন তো, ফলে আমেরিকার স্ট্র্যাটেজিটা ভালো ধরে নিয়েছেন। হাদিদের তৈরি করছেন, তারপর প্রয়োজন বুঝে সে হাদিদেরই শহীদ বানিয়ে দিচ্ছেন। মানে একদিকে আমেরিকার টাকা, অন্যদিকে পাকিস্তানের আদর্শ, পাকিস্তানের সন্ত্রাস, এই দুটোকে কি অদ্ভুতভাবে মিলিয়ে দিয়েছেন। এবার মুশকিল একটাই, এর ফাঁক দিয়ে তারা তো বোরে হয়ে গেছেন, এটা তাদের খেয়াল নেই। নিজেদের নিয়ন্ত্রণটা আস্তে আস্তে যে ওই বাংলাদেশ হয়ে আমেরিকার হাতে চলে যাচ্ছে, সেটা তো বুঝতে পারছেন না তারা। অথবা বুঝতে পারলেও যতদিন আছে ততদিন এই ক্ষমতাটা উপভোগ করে নিচ্ছেন, মনে বেশ আনন্দ লাগছে। যখন দেখবেন বাংলাদেশের 12টাটা কমপ্লিট বেজে গেছে, দেশ ছেড়ে পালিয়ে যাবেন।
এই তো হবে। আর এই বাংলাদেশ যদি এখন ওই পাকিস্তানের অনুপ্রেরণায় ও দেশের জঙ্গি শিবিরগুলোকে তাদের দেশে নিয়ে এসে বসায়, তাহলে আবার তাদের কিছু করতে হবে না। তাদের যা হাল করার সেটা যে ভারতই করবে সেটাও আবার পাকিস্তান আর আমেরিকা জানে। তখন তারা দূর থেকে বসে মজা দেখবে। সবচেয়ে বেশি হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আমরা যদি খুব লক্ষ্য করে দেখি, এই ডিপ স্টেটের কনসেপ্ট ইউরোপের কিছু শক্তিশালী রাষ্ট্র, এটা খুব দূরে যেতে হবে না আমাদের। দীর্ঘদিন ধরে এই ডিপ স্টেটের কনসেপ্টটা চালিয়ে যাওয়ার প্রক্রিয়া এই প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো করে যাচ্ছে। আমেরিকার মদতে, আমেরিকার সাথ ধরে, আমেরিকার সাথে ইউনূস এই ক্ষমতা, যেটা অবৈধভাবে এই ক্ষমতা তিনি ধরে আছেন। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। পাকিস্তান হয়তো আইএসআই কাজ করবে, এগুলো আমাদের মাঝে মাঝে শুনতে ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র খুব প্ল্যান্ড ওয়েতে, খুব ঠান্ডা মাথায় ইউরোপীয় কিছু শক্তিকে হাতে নিয়ে এই বিষয়গুলো চালাচ্ছে। দেখুন, ওই ধর্মের আফিং খাওয়া বাংলাদেশের এই পাকপন্থীদের বরাবরই কিন্তু সফট টার্গেট সে দেশের হিন্দুরা। কারণে না কারণে তাদের ওপর আক্রমণ নেমে আসে। কারণ এটা তো একটা ভালো সুবিধে, ওদের ওখান থেকে সরিয়ে দিয়ে যেটুকুনি জমি টমি যা আছে দখল করা যায়, এটাই তো। আরে নিজেদের সরাসরি কিছু করার ক্ষমতা নেই, কিন্তু জানেন যে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার করলে এইখানে একটা তার প্রতিক্রিয়া হবে। অথচ তারা মারছেন তাদের দেশের সংখ্যালঘুদের, তাদের দেশের জনগণকে। বলার কিছু নেই, ভারত ঢুকবে না তার মধ্যে, কিন্তু ভেতরে ভেতরে তর পাবে, ভেতরে ভেতরে কষ্ট পাবে, আঘাত পাবে, জানে ওখানে। সেটাই তাদের লক্ষ্য। যেটুকুনি মানে কি বলবো, মজা লোটা যায় এভাবে আর কি। ফলে ওই একই জিনিস আবার শুরু হয়ে গেছে বাংলাদেশ জুড়ে। তবে নৃশংসতার সব সীমা পার হয়ে গেছে ময়মনসিংহের ভালুকায়। ইসলাম অবমাননার মিথ্যে অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে আধমরা করে, কেউ বলছেন মেরে ফেলার পর তাকে গাছের সঙ্গে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই নারকীয় কাণ্ড ভিড় করে মানুষজন দেখেছেন, সেলফিও তুলেছেন। এরকম নারকীয়তার সাক্ষী হতে তালিবানি শাসনকেও দেখা যায়নি। কোথায় দেখা গেছে? কোত্থেকে শিখলো এটা? এই নারকীয়তা পাকিস্তানের মার্কা মারা কৌশল। খেয়াল করে দেখুন, বিশ্বের আর কোনো মুসলিম দেশে সচরাচর এইভাবে কোনো সংখ্যালঘুকে এই রকমভাবে অপবাদ দিয়ে হত্যা করা হয় না। কারণ তারা মনে করেন যে দেশে তাদের একটা নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে কেউ এরকম কিছু করার মতো জায়গায় থাকতেই পারে না। এবং তার থেকেও বড় কথা, যে সমস্ত দেশে তাদের নিয়ন্ত্রণ রয়েছে, তারা এই ধরনের এমন কোনো জায়গায় পৌঁছতে চান না যেটা তাদের নিজেদের দেশে অশান্তি তৈরি করতে পারে। কিন্তু পাকিস্তান সব পারে। পাকিস্তানের ইসলামীকরণ সম্পূর্ণ হয়েছিল যার হাত ধরে তিনি সেনা শাসক জিয়াউল হক ক্ষমতায় এসে কুখ্যাত হলুদ অর্ডিন্যান্স জারি করেছিলেন জিয়া, যেখানে মৃত্যুদণ্ড দিতে পাথর ছুঁড়ে খুনের মতো আইন ভাবা যায় সেটা বৈধ হয়েছিল সেই যুগে। মধ্যযুগীয় সেই অন্ধকারটাই পাকিস্তানি মৌলবাদের আসলে হলমার্ক। পাকপন্থী মৌলবাদীদের হাতে থাকা বাংলাদেশও এখন সেই অন্ধকারে ডুবে গেছে। ওই বললাম, তারা জানেন যে হিন্দুদের ওপর ওখানে অত্যাচার করলে ভারত একদিকে যেমন ভেতরে ভেতরে ছটফট করবে, অন্যদিকে এখানে তার প্রতিক্রিয়ায় যদি একটু এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঁচ পড়ে, তাহলেই তো পোয়া বারো। এটাই তো পাকিস্তান চাইছে, এটাই আমেরিকা চাইছে। ভারতকে এমনি সামলানো যাবে না, ওদের ভেতর থেকে দুর্বল করে দাও। ওখানে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে, এই দীপু দাসদের পুড়িয়ে মারা হচ্ছে, সেগুলো সব কিছুর লক্ষ্য আসলে আমাদের দেশে কোথাও গিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করা। তার জন্য এরা জানেন যে সম্প্রীতি নষ্ট হলে যারা বলি যাবেন তার মধ্যে কিছু হিন্দু থাকতে পারে, কিছু মুসলিম থাকতে পারে,
হ্যাঁ মুসলিম তাদেরই ধর্ম ভাই, কিন্তু তাতে তাদের কিচ্ছু এসে যায় না, কারণ তারা শুধু নিজেদের ফয়দাটা বোঝে। আমেরিকার কাছে আলটিমেটলি যদি আমেরিকা আর পাকিস্তানের ফয়দাটাই শেষ কথা হয়, তাহলে কোথায় কোন মুসলিম মারা গেল তাতে এদের কি এসে যায় বলুন তো? এটা তো ভাবাই যায় না যে এ ধরনের চিত্র আমরা কোথায় থেকে দেখতে পারি। 21st সেঞ্চুরি ইন্টারনেটের জামানা আছে, লোক আমরা উচ্চ কথা বলি, আর অন্য দিকে আমরা দেখছি কি জাস্ট অন্য লোকের কিছু অন্য বিলিফ হওয়ার থাকাকালীন ওদেরকে 3rd ক্লাস 10th ক্লাস সিটিজেন হয়ে থাকতে হচ্ছে। তো এটা খুব চিন্তার বিষয়। বাংলাদেশের ছবি দেখেছেন, দীপদাসকে হিন্দু বলে পড়িয়েছে, দেখেছেন ছবি দেখেছেন? প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। হিন্দু 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 হিন্দু। দেখুন, এই মুসলিমরা এবং হিন্দুরা যারা এখানে সম্প্রীতির সঙ্গে বাস করছেন এতদিন ধরে, তাদের সেই সম্প্রীতিটাকে নষ্ট করতে যা খুশি করতে পারে কিন্তু এই শক্তিগুলো। তাতে যার যা ক্ষতি হোক, এদের কিচ্ছু না, এদের কাছে তখন কিছু ভারতীয়র ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই যে শক্তিগুলো যারা ভারতের ক্ষতি করতে চায়, তারা কিন্তু সম্প্রদায় হিসেবে দেখে না, আলাদা করে এখানকার হিন্দু এখানকার মুসলিম দেখে না, কারণ তারা এখানে ভারতীয় দেখে ওদের। এটা কিন্তু একদিক থেকে একটা সার সত্য কথা, সেটা আমাদেরও বুঝে নেওয়া দরকার। আমাদের এখানে যারা রয়েছেন, যে সম্প্রদায়েরই হোক, কেউ হিন্দু কেউ মুসলিম, আসলে সবাই ভারতীয়। শত্রু, কমন শত্রু, তারা সীমান্তের ওপারে রয়েছে। দেখুন, ওই বাংলাদেশি হিন্দুদের ওপর যে হিংসার নারকীয় ছবিটা ফুটে উঠেছে, সেটা কিন্তু শুধু ওখানকার যে ছবিগুলো দেখছেন তার মধ্যে নেই, এদেশে চলে আসা মানুষগুলোর চোখে মুখেও রয়েছে। ওই শুরুতে মালদার ওই বোচেমারির বাংলাদেশি কলোনির কথা বলছিলাম না, সেখানকার মানুষজনও কিন্তু সোশ্যাল মিডিয়া খবরের চ্যানেলে কড়া নজর রাখছেন, প্রতি মুহূর্তে দেখছেন, জানছেন কিভাবে এই মৌলবাদী হিংসার আগুনে তাদের ফেলে আসা দেশটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রাণ হাতে করে পালিয়ে এসছেন। এবার স্বাভাবিকভাবেই আর ফিরে যেতে চান না তারা, কিন্তু থাকতে গেলে যে পদ্ধতিতে থাকতে হবে, সেই পদ্ধতিটার তো আবার কিছু স্বার্থান্বেষী কিছু মানুষজন, যারা ওই বললাম গাছেরও খাবেন তলারও কুড়োবেন, এরা জটিল করে রেখে দিয়েছে। কালকে তো দেখলাম, আমি একটা টিভিতে দেখলাম যে একটা ছেলেকে মেরেছে, হিন্দু ছেলেকে মেরে গাছের সঙ্গে টাঙিয়েছে, টাঙিয়ে নিচ থেকে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখন রাতারাতি পলা চলে আসছে। আমরা বাড়িঘর ছেড়ে দিয়ে? হ্যাঁ, বাড়িঘর ছেড়ে। কে এসছেন আপনারা? আমরা আসছি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, বোমা আছে, আমার জামাই আছে, আর আমার মেয়ে আছে, আর নাতনি, 7 জন লোক। আমরা ভারতেই থাকবো, আমরা আর ঘুরিয়ে যাবো না। মানে ভারত সরকার যদি পাঠিয়ে দেয় আপনাদের কি করবেন? তা যাবো না, বলে মাইরে ফেলে দাও, তা ভালো। দেখুন, এই মানুষগুলোকে এদেশও ফিরিয়ে দিতে চায় না, এদের নাগরিক করে নিতেই তো সিএ। কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে ঢুকে পড়া সবাই তো আর ওই মালদার বাচামারির ওই মানুষগুলোর মতো নয়, কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে তো মূলত 3 রকমের মানুষের। এক, যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যেরকম মালদার এই মানুষগুলো। কিন্তু যারা সেই ধর্মীয় হিংসায় যোগ দিচ্ছেন, তেমন মানসিকতার অনেক মানুষও তো কাঁটাতার পেরিয়ে দেশে মিশে গেছেন। এই হাদির মতো এরাও হয়তো একই রকম ভারত বিদ্বেষী, শুধুমাত্র তারাও জানেন ও দেশটায় থাকা যায় না, ও দেশে তাদের মানসিকতা ও দেশের মতো, কিন্তু ও দেশে তো কিছু নেই যেটা তাদের প্রয়োজনটা মেটাতে পারে। সুতরাং সেই প্রয়োজন মেটাতে অবৈধভাবে ভারতে ঢুকে রয়েছেন। আর 3 নম্বর যে অংশটা ভারতে ঢুকে থাকতে পারে, তারা তো আরও মারাত্মক, যারা সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত, একদম নির্দিষ্ট দায়িত্ব দিয়ে যাদের এদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতর থেকে দেশের ক্ষতি করতে।
এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো এমনিতে যথেষ্ট, কিন্তু বাকি মানুষগুলো, এদের খুঁজে বার করা এটা কিন্তু খুব কঠিন কাজ। দুভাবে হতে পারত, এক হচ্ছে এসআইআর, আর দ্বিতীয়ত জনগণনা, সেটা এখনো থমকে রয়েছে। আর এসআইআর নিয়ে তো অন্য দড়ি টানাটানি চলছে, কেন্দ্র বনাম রাজ্য। এবার তো এসআইআর এর শুনানির ওপর কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নজরদারি করবে বলে ঠিক হয়েছে, যাতে এই যে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব এ সমস্ত কিছুর প্রভাব না পড়ে। এই যে 58 লক্ষ মানুষ তারা প্রাথমিকভাবে মোটামুটি ভোটার তালিকার থেকে বাদ গেছেন, তারপরেও তো বহু মানুষ রয়ে গেছেন, বহু গণ্ডগোল রয়ে গেছে, এবং সেই গণ্ডগোলগুলোর মধ্যে ওই কেন্দ্র রাজ্য সংঘাত, বিএলওদের বহু ক্ষেত্রে কোথাও গিয়ে দলের প্রতি আনুগত্যটা দেশের প্রতি আনুগত্যর থেকে বেশি হয়ে যাওয়া, এই সমস্ত কাণ্ড কারখানাগুলো আছে। তাই জন্যই এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা নজরদারি করবে এসআইআর-এর ওপর। শুনানিতে মাইক্রো অবজারভার হিসেবে তাদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিন্তু এ রাজ্যের কোনায় কোনায় শাসক দলের নেতা কর্মীর মাঝে সেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মী কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন বলুন তো? বিরোধীরা কিন্তু এই ব্যাপারটায় অন্তত বিরাট ভরসা পাচ্ছেন না। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার নিয়ে আমি বিশেষ ভাবিত না, কারণ রাজ্য সরকারের একজন কর্মচারীও রাজ্যের সরকারের প্রতি আস্থাশীল নয়, দে হেট। আমি বলছি পুলিশও ঘৃণা করে। কিন্তু বিষয়টা হচ্ছে হুমায়ুনের পাড়ায় গিয়ে, মিনি পাকিস্তানের গিয়ে এই কেন্দ্রীয় সরকার রেলের চাকরি করাটা কেরানি, তিনি কি করতে পারবেন? প্রথম যখন সার্ভিসে ঢোকে তখন মনে করে সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য। যত তার পোস্টিং, যত তার এক্সট্রা, যত তার হচ্ছে প্লাম পোস্টিং, তত তার হয়ে যায় দলদাস। তখন তার একটা সার্ভিস কন্ডিশনটা এটাই হয়ে যায়, কন্ডিশনড হয়ে যায়। দেখুন, ইআরও এবং বিশেষ পর্যবেক্ষকদের সাহায্য করতে মাইক্রো অবজারভাররাও এবার কিন্তু কেন্দ্র থেকে আসছে। মানে কি দিনকাল পড়লো বলুন, রাজ্যের মানুষের ওপর কেউ আর ভরসা রাখতে পারছেন না। কি রেপুটেশন করেছি আমরা ভাবুন তো। এবং মজা হচ্ছে, যেটা দেশের স্বার্থের বিষয় সেখানে কিরকম একটা সংঘাতের সুর, আর সেই সুরটাই তো আরও চড়ছে বিভিন্ন রকম বিষয়কে কেন্দ্র করে। মানে ধরুন, এই যে শিক্ষা দপ্তরের সঙ্গে একটা নির্বাচন কমিশনের সংঘাত বেঁধে গেল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে শিক্ষা দপ্তরকে না জানিয়েই শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করেছে কমিশন। এ ব্যাপারে কমিশনকে কড়া বার্তা দিয়েছেন তিনি। আসলে আপনারা ভাবতে পারেন যে মোটামুটি এসআইআর-এর প্রাথমিক কাজটা, মানে বিএলওদের প্রাথমিক কাজটা শেষ হয়ে যাওয়ার পরে কেন এই বোধোদয়টা হলো? বোধোদয় হলো তার কারণ আরও এখন তো বেশ কয়েক দফায় বেশ কিছু সন্দেহভাজন মানুষকে খতিয়ে দেখার বা ফের একবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এবং তাতে আরও বেশি বিএলও লাগবে বলে নতুন করে আরও বেশ কিছু লোকজনকে নেওয়া হয়েছে। এরপরই দুদিন আগে চিঠি দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ, বলেছিল যে ওই মাধ্যমিকের কারণে শিক্ষকদের এসআইআর-এর কাছ থেকে অব্যাহতি দেওয়া হোক। সেই পর্ষদের পাশে শিক্ষামন্ত্রী যে দাঁড়াবেন এটাই স্বাভাবিক, কারণ তাদের অনুমোদন ছাড়া পর্ষদ তারা নিজের থেকে এরকম একটা এত বড় সংঘাতের রাস্তায় চলে যাবে, এরকম একটা আবেদন জানাবে, এরকমও ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এবং তার মনে হচ্ছে যার জন্য যে মাধ্যমিক নিয়ে পর্ষদের উদ্বেগটা যথাযথ। মানে বুঝতে পারছেন, কমিশন বনাম রাজ্য চাপের খেলাটা দু তরফ থেকেই চলছে। এবার এই রকম একটা সময়ে নরেন্দ্র মোদীর বাংলা সফর। আগামীকাল নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী সভা করবেন। বিধানসভা ভোটের আগে মোটামুটি শোনা গেছিল প্রায় প্রতি মাসে নরেন্দ্র মোদী বাংলায় আসবেন, সেটা কিন্তু মোটামুটি হচ্ছে আর কি। এবার তৃণমূল সেটারই যতই কটাক্ষ করুক, কালকে তাহেরপুরে প্রধানমন্ত্রীর মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। এবার তার একটা বলার একটা কিছু তো প্ল্যাটফর্ম তো লাগবে, তো সেটাও তৈরি হয়ে গেছে মঞ্চের মতোই। এই বাংলায় এসআইআর নিয়ে তৃণমূল মতুয়াদের বিভ্রান্ত করছে, এটা বলার একটা সুযোগ তার সামনে রয়েছে। কারণ মতুয়াদের একটা অংশ যারা সিএ এর জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছেন বা পেতে শুরু করেছেন, কিন্তু যারা আবেদন করেননি তাদের এসআইআর নিয়ে যতই সংশয় থাক
বিজেপির সুযোগ রয়েছে ভুল বোঝানোর দায়টা তৃণমূলের ঘাড়ে চাপানোর। তারা বলতেই পারেন যে তৃণমূল নেতারা মতুয়াদের বুঝিয়েছিলেন সিএ এর জন্য আবেদন করলে বাংলাদেশি বলে চিহ্নিত হয়ে যাওয়ার ভয় রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সভায় তাই মতুয়াদের বার্তা দেওয়ার দুটো রাস্তা খোলা। এক, যারা আবেদন করেছেন তারা কিভাবে এই মুহূর্তে ওই সার্টিফিকেট পেয়ে যাবেন এবং আমাদের নাগরিক হয়ে যাবেন, সেই আশ্বাসটা তাদের দেওয়া। আর যারা আবেদন করেননি তাদেরও আশ্বস্ত করা যে আপনারা শরণার্থীর মর্যাদা পাবেন, আপনাদের সংশয়ে থাকার কোনো কারণে নেই। তবে হ্যাঁ, ভোটটা হয়তো দিতে পারবেন না, কিন্তু পাকাপোক্ত আপনাদের এদেশের নাগরিক হওয়ার পথে, ওই দুঃস্বপ্নকে ভোলার পথে একমাত্র কাঁটা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল। তাদের কথায় ভুল বুঝে আপনারা নিজেদেরই বিপদে ফেলেছেন। ধন দৌলত কোনো কিছু আশা করি না। বাংলাদেশের ওড়াকান্দিতে যে কথা বলে এসছে সেই কথা নিয়েই সে চলুক এবং চলবে আমাদের বিশ্বাস। এগিয়ে আসছে 2026-এর মহাযুদ্ধ। বাংলায় চলছে এসআইআর, তার মধ্যেই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এবার গন্তব্য নদিয়ার তাহেরপুর। নাগরিকত্ব ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সুরাহার বার্তা দেবেন তিনি। এই আশাতেই বুক বাঁধছেন মতুয়ারা। এসআইআর থেকে কারোর নাম যদি বাদও যায় তাকে আবার তুলে নিয়ে আসার মতো ব্যবস্থা আমাদের করা আছে এবং সেটা যারা যেটা করবেন আমরা জানি, সে বিশ্বাসটা আমাদের মোদির করে আছে এবং মোদি আসছেন এবং সেই বার্তা তিনি আমাদের কাছে দেবেন। আশা করি আগে যেভাবে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী আমাদের সমস্ত মতুয়াদের নাম যাতে ভোটার লিস্টে থাকে, হিয়ারিংয়ের যে সমস্ত কাগজপত্র দেখতে চেয়েছেন সেটাকে আরও সরলীকরণ করে যাতে দেখা হয়, প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটাই থাকবে। এসআইআর প্রক্রিয়ায় নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলায় লক্ষ লক্ষ মতুয়া আনম্যাপড হয়ে থেকে গেছেন। মানে 2002-এর ভোটার তালিকায় তাদের মা, বাবা, দাদু, দিদার নাম নেই। এর মধ্যে রানাঘাট উত্তর পূর্বে 11.2%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3% এবং রানাঘাট দক্ষিণে 9.3% আনম্যাপড ভোটার রয়েছেন। কমিশনের হিসেবে কৃষ্ণগঞ্জের সংখ্যাটা 10.4%, চাকদায় 9% এবং শান্তিপুরে 8.5% মতুয়ার নাম ম্যাপিং হয়নি। এদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদনও জানাননি। এই মানুষগুলোর ভবিষ্যৎ কি? তাহেরপুরের সভায় কি তার দিশা দেখাবেন প্রধানমন্ত্রী? আমরা সবাই বলেছিলাম যে এটা গাজর খাওয়ানোর প্রক্রিয়া চলছে। আমার দুর্ভাগ্য, আমার হিন্দু ভাইরা বুঝলেন না, আমার মতুয়া ভাইরা বুঝলেন না। এবার তারা বুঝতে পারবেন। নাম আমাদের উঠবেই, যদি না ওঠে পশ্চিমবাংলায় একটা বিরাট বিপ্লব, রক্তক্ষয়ী বিপ্লব হয়ে যাবে। এতে অ্যাপ্লাই করবে, নাগরিকত্ব পেয়ে যাবে, ভারত সরকার বলে দিয়েছে। তারপরে অনলাইনে সেগুলোকে ভোটার জন্য আবেদন করবে, অটোমেটিক ভোটার তালিকায় নাম উঠবে। প্রধানমন্ত্রীর যা সফরসূচি তাতে শনিবার সকাল 10:30টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা। তারপর হেলিকপ্টারে যাবেন তাহেরপুরে। সেখানে প্রথমে সরকারি সভায় যোগ দেবেন, সম্প্রসারিত জাতীয় সড়কের উদ্বোধন করবেন, একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। তারপর তাঁর জনসভা রয়েছে। যারা আমার মতুয়া সমাজের মানুষ তাদের বলবো যে আর ভুল পথে পরিচালনা না হয়ে আগে নিজেরা বুঝুন যে আগে আপনার কি ডকুমেন্টস আছে। আপনার যদি ডকুমেন্টস থাকে তবেই আপনি এই দেশের নাগরিকত্ব পাবেন, আর না তো আমরা লড়াই করছি সেই লড়াইতে সামিল হন। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে বহুবার ভোট প্রচারে এসেছেন। একটা কথা বলুন তো, এবারই কি সব থেকে বেশি চ্যালেঞ্জ, নাকি এইবারই সব থেকে বেশি সুযোগ? প্রেক্ষাপটটা দেখুন। নাগরিকত্ব নিয়ে দেশের মানুষ, মানে বাংলার একটা অংশের মানুষ, তারা প্রবল চিন্তিত। আবার এই চিন্তার মধ্যে দেশের নিরাপত্তা বিঘ্নিত, কারণ বেশ কিছু মানুষ তারা বেআইনি পথে ভিন দেশের হয়েও আমাদের নাগরিক সেজে গেছেন। এবং সব থেকে বড় কথা, তাদের নিজেদের দেশ এই মুহূর্তে ভারত বিরোধী জিগিরে সামিল। এবং এটা তাহলে বলে দেওয়ার রাস্তা রয়েছে যে যারা ঢুকে বসে আছেন
তারা আসলে ওখানকার অগ্রবর্তী বাহিনী, ওদের আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপর ওদের মাধ্যমে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা হবে। এবার এটা যত বিশ্বাসযোগ্যভাবে উনি তুলে ধরবেন তত বেশি তো এখানকার মানুষজনের মধ্যে একটা ভাগ হয়ে যাবে, যারা ভারতীয় এবং যারা অভারতীয়। সেই জায়গাটাই হয়তো কোথাও গিয়ে তাদের একটা রাজনৈতিক সুবিধা দিয়ে দেবে, কারণ এই বিভাজনের মধ্যে ধর্ম একটা বড় ভূমিকা পালন করবে। আর কে না জানে এই মুহূর্তে ধর্ম হচ্ছে ভোট ব্যাংক তৈরির সব থেকে নিশ্চিত এবং নিরাপদ রাস্তা। বেসরকারি বাসের গায়ে লেখা থাকে জানেন তো, এই দিচ্ছি করবেন না, মানে বাসের টিকিটটা কেটে ফেলুন। কাল প্রধানমন্ত্রীর সামনে মতুয়ারাও কি এরকম কিছু বলবেন? কারণ এবার দিচ্ছি করলে সময় কিন্তু পেরিয়ে যেতে পারে, আর সময় পেরোলে সীমান্ত পেরোনোর আশঙ্কা। দেখুন, যেটা নিয়মে আছে সে নিয়মের বাইরে কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। তাই প্রধানমন্ত্রীর সফরের দিকে এবার যে ওই 1,80,00,000 প্রায় 2 কোটির মতো মতুয়া ভোটার তারা হাপিত্তেশ করে তাকিয়ে আছেন, তাদের কিন্তু ওই হঠাৎ করে পড়ে পাওয়া 14 আনার মতো আবেদন করলেন আর কিছু পেয়ে গেলেন এরকম হওয়ার কিছু নেই। এই আবেদনটা প্রধানমন্ত্রীর কাছে আবেদনের কথা বলছি। এই প্রত্যাশাটা অকারণ। ঠিক ওই যেরকম কিছু মানুষ প্রত্যাশা করে এসেছিলেন যে মেসি এসে এখানে ফুটবল খেলবেন, সেরকম। দেখুন, যেটা প্রধানমন্ত্রী কিন্তু একই সঙ্গে তাদের মনের একটা আশঙ্কা প্রধানমন্ত্রী নিশ্চিতভাবেই কাটিয়ে দিতে পারেন। তিনি পরিষ্কার বলে দিতে পারেন যে তারাই নিয়ম করেছেন যে 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত হিন্দু শরণার্থীরা ওই বাংলাদেশ বা ওরকম জায়গার থেকে ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে দেশে চলে এসছেন, তাদের শরণার্থী মর্যাদা দেওয়া হবে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে পার করে দেওয়া হবে না। এই আশ্বাসটাও কিন্তু এই মুহূর্তে কম না, কারণ নাই মামার থেকে কানা মামাটা অনেক ভালো। কিন্তু এটা তিনি কখনোই বলতে পারবেন না যে সিএর আবেদন না করলেও ভোটার তালিকায় নাম উঠবে।